মুহূর্তে যারা এসএই জব কেয়ারের ফ্রি ক্লাসে, আজকে সম্ভবত 5 নাম্বার ফ্রি ক্লাসে যারা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের অ্যাপসের মাধ্যমে ইন্টারনাল গ্রুপ থেকে যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে একটু আপনারা কনফার্ম করবেন যে আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, সাউন্ড বোঝা যাচ্ছে কিনা, একটু কনফার্ম করেন। কেউ যারা অ্যাপসের মাধ্যমে শুনতেছেন তারা একটু বলেন। আচ্ছা, ওকে। আর যারা হচ্ছে লাইভে আছেন আমাদের পেজে, এই মুহূর্তে আমি আসলে মনে হয় এখনো কেউ দেখা শুরু করেনি। আচ্ছা, তো কারো কমেন্টস আসলে আমরা আশা করতে পারি না। ঠিক আছে, যেহেতু কেউ নাই। তো যেহেতু সাউন্ড ক্লিয়ার আছে, তাহলে আমি প্রথমেই আমার যারা হচ্ছে অলরেডি আমাদের ইয়েটা পেয়েছেন, আমাদের আজকের পোস্টারটা পেয়েছেন, তারা হয়তো ওখানে আমার দেখেছেন, আমার নাম, আমার সম্পর্কে জেনেছেন। তারপর আমি ক্ষুদ্র আকারে নিজের একটু পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ। আমি এসএই জব কেয়ারের ইলেকট্রনিক্স পার্টের ক্লাস নিয়ে থাকি, পাশাপাশি হচ্ছে অনলাইন বেসে জেনারেল ম্যাথ ক্লাস নিয়ে থাকি, এবং আমি কর্মরত আছি বিটিসিএল এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটাকে বলা হয় আমাদের ওখানে যে পদের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর যারা আমাদের এখানে অ্যাপসের মাধ্যমে যুক্ত আছেন, যারা আমাদের সাথে ভর্তি হবেন, ক্লাস করবেন সামনের দিন থেকে, পরিচয় তাদের সাথে হয়ে যাবে। এরপরেও যদি কেউ পরিচয় দিতে চান, সেক্ষেত্রে 1 মিনিটে পরিচয় দিতে পারেন যদি কেউ ইচ্ছুক থাকেন, আর না হলে পরবর্তীতে আমরা পরিচিত হতে পারবো, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আজকে ক্লাস হওয়ার কথা ছিল ইলেকট্রনিক্স, এবং সেই অনুযায়ী ইলেকট্রনিক্সই ক্লাস হবে। আমরা ক্লাসের আগে আমাদের কোর্স সম্পর্কে একটু ডিটেলস জানবো। কোর্স সম্পর্কে আমরা একটু আলোচনা করব, করার পর আমরা আসলে আমাদের পড়াশোনায় ঢুকবো। তো কোর্স সম্পর্কে প্রথমেই আলোচনা করতে চাইলে, আপনারা যারা এখানে আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অলরেডি 4টা ফ্রি ক্লাস করছেন এবং আমাদের ক্লাস দেখেছেন, এবং এই অবস্থায় যদি আপনার কোনো কিছু জানতে চাওয়া থাকে, সেক্ষেত্রে এটা আপনি ডিটেলস আমাকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। তবে আমি প্রথমেই আমাদের কোর্স সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আমাদের কোর্সটা হচ্ছে, আমরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশন, উপসহকারী প্রকৌশলী পদে যারা চাকরির প্রিপারেশন নিতে চান তাদের জন্য ডিজাইন করা, এবং এখানে আমরা অনলাইন এবং অফলাইন আমাদের একই সিস্টেম অনেকটা। তো এখানে আমরা 6 দিন, সপ্তাহে 6 দিন ক্লাস নেই, 3 দিন ডিপার্টমেন্ট হয়, 3 দিন নন ডিপার্টমেন্ট হয়। আর এটা আবার অবশ্যই অনলাইন ক্লাসগুলো, কেউ কিছু লিখতেছেন? আচ্ছা, লিখলে আসলে এত দূর থেকে দেখতে পাবো না মনে হয়। যেহেতু আমাদের অনলাইন ব্যাচ, আর এই অনলাইন ব্যাচগুলোতে সাধারণত ওই সমস্ত স্টুডেন্টরাই ক্লাস করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে, বা যারা হচ্ছে গাজীপুরে আসতে পারতেছে না, বা বিভিন্ন দূরে থাকে তারা। তো এই জন্য কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। আমাদের ক্লাস টাইমটা সন্ধ্যা 7টার পরে থেকে রাত 10টা পর্যন্ত, এই টাইমের মধ্যে ক্লাসগুলো হবে। আর আমাদের একটা সুন্দর রুটিন থাকবে, কোন দিন কি ক্লাস হবে, কিভাবে শুরু হবে, এগুলো সবকিছু আমাদের কর্তৃপক্ষ আপনাদেরকে সরবরাহ করবে যারা ভর্তি হবেন বা ক্লাস করবেন। আর এখানে আর একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে যে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের পরীক্ষা, মানে অনলাইন ব্যাচে যারা ক্লাস করেন বা এরা হচ্ছে পরীক্ষার বিষয়টা মিস করেন, যে একটা সাপ্তাহিক পরীক্ষা বা একটা মডেল টেস্ট দেওয়ার, এটা মিস করেন। আমরা এই বিষয়টাকেও স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসছি। আমরা একদম বুয়েট প্যাটার্নে, এবং যে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক প্যাটার্নে, আমরা একদম স্ট্যান্ডার্ড প্যাটার্নে পরীক্ষাগুলো নিয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে ধারণা, সাধারণ আলোচনা। কোর্স ডিউরেশন মোটামুটি 8 মান্থ টু 9 মান্থের মধ্যে শেষ হয়ে যায় যদি কোনো সমস্যা না থাকে। আর জব প্রিপারেশনের যতগুলো টপিক পড়ানো দরকার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং চাকরির প্রিপারেশনের জন্য, আমরা সবগুলো টপিকই সবই পড়ানো হবে, কোনো কিছুই বাদ যাবে না। আচ্ছা, তো আমি একটু আরেকটা বিষয় আলোচনা করা মনে হয় দরকার। প্রথমেই আমাদের কোর্স ফিগুলো নিয়ে একটু কথা বলে নিই। আমাদের কোর্স ফিটা হচ্ছে, যারা ডিপার্টমেন্ট এবং নন, কি ব্যাপার নোটিফিকেশন আসতেছে বারবার, যারা ডিপার্টমেন্ট এবং নন দুইটাই করবেন তাদের জন্য 5,500 টাকা কোর্স ফি, 5,500 টাকা ডিপার্টমেন্ট প্লাস নন। যদি একবারে কেউ পেমেন্ট করেন সেক্ষেত্রে 5,000 টাকা।
5,000 টাকা। আচ্ছা, একবারে পেমেন্ট করলে 5,000 টাকা দিলেই হবে। আর যদি কেউ একবারে পেমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে 3 বারে পেমেন্ট করা যাবে। প্রথমে হচ্ছে 3,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তারপর হচ্ছে 1,500 টাকা, তারপর 1,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, প্রথমে এটা ভর্তির সময় এটা, তারপরে প্রথম মাস চলে যাওয়ার পরে এটা হচ্ছে দ্বিতীয় মাস চলে যাওয়ার পরে এটা আপনাকে পেমেন্ট করতে হবে এইভাবে। কেউ যদি চান যে আপনি এইভাবে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে এইভাবে পেমেন্ট করতে হবে। আর কেউ যদি একবারে পেমেন্ট করতে চান সে 5,000 টাকা পেমেন্ট করলেই হবে। এই হচ্ছে আমাদের কে কথা বলে, কে বাচ্চা কথা বলে মনে হয়। আচ্ছা, একটু মাইকটা অফ করলে ভালো হয়। কার বাচ্চা কথা বলতেছে? বাচ্চারা কথা বলবেই। আচ্ছা, ঠিক আছে। আর যদি কেউ শুধু ডিপার্টমেন্ট পার্টটা ক্লাস করতে চান, পুরো ডিপার্টমেন্টটা শুধু, সেক্ষেত্রে কোর্স ফি হচ্ছে 4,000 টাকা, 4,500 টাকা শুধু ডিপার্টমেন্ট। হ্যাঁ, আর শুধু যদি নন করেন সেক্ষেত্রে কোর্স ফি হচ্ছে 3,500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোর্স ফি। নন ডিপার্টমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোর্স ফি। তাহলে আমি আবার একটু ওভারঅল এখান থেকে বলার চেষ্টা করি। আমাদের নির্ধারিত কোর্স ফি হচ্ছে 5,500 টাকা। আপনি যদি একবারে পেমেন্ট করেন সেক্ষেত্রে 5,000 টাকা দিলেই হবে, ডিপার্টমেন্ট প্লাস নন। কেউ যদি শুধু ডিপার্টমেন্ট পার্ট ক্লাস করতে চান তাহলে আপনাকে 5,000 টাকা, 4,500 টাকা দিতে হবে। আর যদি কেউ শুধু নন ডিপার্টমেন্ট পার্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে 3,500 টাকা দিতে হবে। আর কেউ যদি একবারে পেমেন্ট না করেন, ভেঙে ভেঙে দিতে চান, তাহলে প্রথমে 3,000 দিতে হবে, তারপরের মাসে গিয়ে 1,500 দিতে হবে, তারপরের মাসে গিয়ে 1,000 দিতে হবে। এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, আমাদের কোর্স ফি এবং দেওয়ার প্রসেসটা। সেকেন্ড হচ্ছে আসলে আমাদের ক্লাস নিবেন কারা। তো ক্লাস যারা নিবেন, আপনারা হয়তো অলরেডি 4টা ফ্রি ক্লাস করছেন, অলরেডি আপনারা জানেন কারা ক্লাস নিচ্ছে, অলরেডি দেখেওছেন। আচ্ছা, এর সাথে আরও যারা যোগ হবে, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করি, আমরা দীর্ঘদিন প্রিপারেশন নিয়ে পড়ায় আমরা যারা চাকরি করি, এরকম জব করে, সরকারি প্রতিষ্ঠানে জব করে তারা, এবং হচ্ছে ডুয়েটিয়ান, হ্যাঁ, ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, তারা ক্লাস নেবেন। তো তার মানে টিচার হিসেবে আমরা একমাত্র আমরাই নিশ্চিত করতে পারি কোয়ালিটি সম্পন্ন টিচার। আপনি অন্য কোচিংয়ের ক্লাসগুলো দেখবেন, প্লাস আমাদের ক্লাসগুলো দেখবেন, দেখেই আপনি সিদ্ধান্ত নেবেন, কোনো সমস্যা নাই। এবং অন্য কোচিংয়ের যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের জব প্রিপারেশন নিচ্ছে তাদের ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন, আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন। ঘুরে আসলে আসলে আপনি বুঝতে পারবেন যে মানসম্মত টিচার কোথায় আছে। সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। তো আমরা একদম মানসম্মত টিচার নিশ্চিত করি, এবং প্রত্যেকটা টপিক হয় সরকারি চাকরিজীবী ক্লাস নেবেন, অথবা সরকারি চাকরিজীবী প্লাস ডুয়েটিয়ান ক্লাস নেবেন, অথবা শুধু ডুয়েট থেকে কমপ্লিট করছেন তারা ক্লাস নেবেন। তার মানে একদম মানসম্মত টিচারটা আমরা নিশ্চিত করতেছি। আর পাশাপাশি প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা টিচার আসবেন। একটা টিচার এসে সবগুলো টপিক করায় দিবেন বিষয়টা এমন না। তো আমাদের এখানে হিউজ টিচার, প্রত্যেকটা টপিকেরও আবার বিকল্প টিচারও আছে। তার মানে আমাদের এখানে আমরা যেটা করব, প্রত্যেকটা টপিকের জন্য স্পেশালিস্ট যিনি আছেন তাকেই আমরা দেয়া হয়, উনি ক্লাস নেন। তো আপনারা এখানে আসলে এইভাবে বলার কিছু নাই, আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেলে ঘুরে আসেন দেখতে পাবেন, এটা তো ওপেন, সবাই দেখতেছে। আমাদের পেজের ভিডিও, আমাদের পেজের পোস্ট, আমাদের গ্রুপের পোস্ট, এগুলো তো ওপেন, এগুলো তো সবাই দেখতে পারে, আপনি দেখে যাচাই করে ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো টিচার হিসেবে আমি আবারও বললাম, একদম গাজীপুরের মধ্যে যারা মোটামুটি সব থেকে বেশি অভিজ্ঞ, আমরা চেষ্টা করি এই সমস্ত টিচার প্যানেলকেই নিয়োগ করতে, এবং তারাই ক্লাস নেন। আচ্ছা, সেই ধারাবাহিকতায় আর একটা প্রশ্ন আসতে পারে, আমরা কোর্স ম্যাটেরিয়াল হিসাবে কি কি সরবরাহ করি, কি কি করা হয় না। তো কোর্স ম্যাটেরিয়ালস হিসেবে আমাদের যে সমস্ত অভিজ্ঞ টিচাররা এখানে ক্লাস নেবেন, প্রত্যেক টিচারের নিজস্ব কিছু শিট অথবা নিজস্ব লেখা বই, এই জিনিসগুলো আছেন, আমরা এগুলো সরবরাহ করব। পিডিএফটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, তো পিডিএফটা সেখানে থাকবে। আপনারা পিডিএফটা ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করেও নিতে পারবেন, আপনারা চাইলে পিডিএফ দেখেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর পাশাপাশি আমরা কোর্স যে রেকর্ডেড ক্লাসটা, এইটা দীর্ঘদিন আপনি এই রেকর্ডেড ক্লাস দেখার সুযোগ পাবেন, আমাদের ড্রাইভে সব কিছুই থাকবে। আর প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, আমরা এইভাবেই লাইভ ক্লাস নিব যেভাবে আপনাদের ক্লাস নিচ্ছিলাম। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে ড্রাইভে।
তার মানে আপনি যদি কোনো কারণে কোনোদিন লাইভ ক্লাসটা মিস করেন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে গিয়ে রেকর্ড দেখে নেওয়ার সুযোগ থাকবে। তো এই হচ্ছে আমাদের কোর্স রিলেটেড মোটামুটি আলোচনা। এখন এই আলোচনাটুকুর মধ্য থেকে আপনারা যারা আছেন তাদের যদি কোনো কিছু জানতে চাওয়ার থাকে তারা প্রশ্ন করতে পারেন, মাইকটা অন করে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, শিওর। হুম। না, ভুল জানেন। অফলাইন ক্লাস 2 ঘন্টা হয় না, অফলাইন ক্লাস 1.5 ঘন্টা হয়। আচ্ছা, এইটা কেন? হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমাদের অফলাইন ক্লাসের ক্ষেত্রে যেটা হয় যে একদম একজন টিচার যদি আপনার ধরেন 6টা থেকে ক্লাস, তো একজন 6টা থেকে ক্লাস শুরু করতে পারে না। যে 6টায় এখানে স্টুডেন্ট আসতে দেরি হয়, 5-10 মিনিট দেরি হয়, টিচারের 5 মিনিট দেরি হয়, সে দেখা যাবে 10 মিনিট পরে আসবে, 5 মিনিট পরে আসবে। তো এই জন্য এটা আসলে 6টা না, 6টা 10-15 থেকে পর্যন্ত আমরা শুরুই করাইতে পারি না। 6টা থেকে ক্লাস দেয়া, 6টা টাইম বলা আছে, কিন্তু 6টা 10-15 আগে আমরা শুরু করতে পারি না নর্মালি। যারা অফলাইনের স্টুডেন্ট আছে এখানে ক্লাস করতেছে তারা কিন্তু দেখতেছে, আমরা আসলে এখানে ভুলভাল বলার কোনো সুযোগ নাই। আবার দেখা যায় যে অনেক সময় ওই যে ক্লাস হয়ে গেলে টিচার এসে দাঁড়ায় থাকে, বা হচ্ছে আপনার অফলাইন ক্লাসে অনেক বেশি হচ্ছে টাইম লস হয়। কিভাবে হয়? ধরেন আমি একটা অঙ্ক করতে দিছি, দেওয়ার পর আমি এবার মাঝ দিয়ে যদি একবার যাই, বা কেউ যদি আমি যদি একে ওকে জিজ্ঞেস করি তুমি ওর সাথে কথা বললা কেন, কথা বলতেছো কেন, একজন ফোন আসছে, স্যার আমি একটু ফোনে কথা বলতে যাই, ঠিক আছে, তারপরে সে আসলো, স্যার আসবো, ঠিক আছে আসো, এই এতক্ষণ কি করলা, এতক্ষণ কথা বলতে হয়, এই তুমি কই গেছিলা, এই যে এই সমস্ত মানে কি বলে কিছুটা বিশৃঙ্খলা থাকে, এই বিশৃঙ্খলার জন্য কিছুটা টাইম লস হয়। তো এই টাইম লস হওয়ার জন্য ওখানে আমরা আসলে ক্লাস টাইমটা বেশি। আর অনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে সব টিচার এখানে উপস্থিত থাকে ক্লাস যখন শুরু হয়, তো এখান থেকে ক্লাস শেষ করে এখানে ঢোকে, তার মানে এখানে টাইম লস হওয়ার সুযোগটা খুব কম থাকে। তো সেই কারণে আমরা এখানে 1 ঘন্টায় যথেষ্ট হয়। আমরা এখানে 1 ঘন্টায় যা পড়াই অফলাইনে 1-1.5 ঘন্টায় তা পড়ানো যায় না, বিভিন্ন কারণে বিভিন্ন ইয়েতে সমস্যা সৃষ্টি হয়। এটা যারা অফলাইনে ক্লাস করে তারা অবশ্যই আমার সাথে একমত হবে, তারা দেখছে। এবং আপনি যদি কখনো কোথাও অফলাইন ক্লাস করে থাকেন, আপনি হয়তো বিষয়টা অবগত, অবশ্যই জানেন। কেউ লিখে দিয়েছেন, স্যার আমার শুধু সাউন্ড শোনা যায়, ভিডিও দেখা যায় না, কালো হয়ে থাকে থাকে স্ক্রিন। আমি তো কালো মানুষ, তাই হয়তো। আপনার নাম কি? ভিডিও দেখা যাচ্ছে না, এটা তো মহা সমস্যা। দেখেন তো, আপনার মনে হয় না না এমন কি কিছু করছে? আচ্ছা, আপনি ইয়াটাকে ভিডিওটাকে হচ্ছে পিন করে নেন, আপনি একটু পিন করে নেন। আচ্ছা, আর কারো কিছু আছে জানার আছে? ওয়ালাইকুম আসসালাম। শিওর শিওর, একটা না 100টাও করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো একটু পরে। আপনার প্রশ্নের উত্তরটা আমার আলোচনার দ্বিতীয় ধাপে আছে। ওয়েলকাম। আর কেউ? এই হ্যাঁ, বলেন। পরীক্ষার সিস্টেম চালু আছে বলতে কি, পরীক্ষা দিলে নেওয়া যায়, কোনো সমস্যা না। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আচ্ছা, একজন খুব সুন্দর উত্তর দিচ্ছেন আমাদের লাইভে থেকে, স্বপ্নের পথে নতুন জীবন। এটা আসলে সত্যি কথা বলছেন যে অনলাইন আর অফলাইন এক না। অনলাইনে পড়াশোনার মাঝে একটু গল্প, আচ্ছা এটা মনে হয় আপনি অফলাইন লিখতে গিয়ে উল্টাটা লিখছেন। আচ্ছা, অফলাইনে পড়াশোনার মাঝে একটু গল্প হয়, কিন্তু অনলাইনে গল্প করার সুযোগ নাই, এটা সত্যি কথা। ওখানে গল্প হয়, বিভিন্ন প্রসঙ্গক্রমে কথা হয়, তো এটা আমি বলছি আর কি। তো আমার উত্তরে আশা করি আপনি সন্তুষ্ট, এবং অন্যরাও বলতেছে যারা অনলাইন অফলাইন ক্লাস করে তারাও বলতেছে। এখন আপনি যেটা জানতে, আপনি যেন কি জানতে চাইলেন? পরীক্ষার বিষয়টা আমাদের চালু ছিল, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রিক মডেল টেস্ট নেই, আমাদের এটা তো থাকেই। পাশাপাশি আমরা সাপ্তাহিক পরীক্ষাটা যেভাবে আমরা অফলাইনে পরীক্ষা নেই, এইভাবে অনলাইনেও নিচ্ছিলাম। কিন্তু ঘটনা যেটা, সমস্যা যেটা সৃষ্টি হচ্ছিল, স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারতো না। কারণ আমাদের তো ক্লাস টাইম থাকে সন্ধ্যার পরে, তো সন্ধ্যার পরে তো আর আমরা পরীক্ষা নিব না, পরীক্ষা তো হবে দিনের বেলা। তো দিনের বেলা পরীক্ষা নিতে গেলে দেখা যায় অনেকেই আপনার অফিস থাকে, অনেকেই ভার্সিটি থাকে, অনেকেই অন্য কোনো কাজ করে। তো যে কারণে তারা আসলে পরীক্ষা দেয় না, আশানুরূপ পরীক্ষার্থী অ্যাটেন্ড করে না, যে কারণে আমরা পরীক্ষাটাকে আপাতত স্থগিত রাখছি। এখন যদি কোনো ব্যাচ কেউ যদি বলে আমরা সাপ্তাহিক পরীক্ষা দিব, তাহলে তাকে নিশ্চিত করতে হবে তারা পরীক্ষা দেবে। যদি পরীক্ষা দেয় আমরা অবশ্যই পরীক্ষা নিব, এবং আমরা চাই পরীক্ষা নিতে। পরীক্ষা না নিলে আমরা বুঝবো কেমনে আপনারা পড়াশোনা কেমন করতেছেন। ক্লিয়ার?
হ্যাঁ, এটাই, এই জন্যই আমরা পরীক্ষা নিতেই চাই। হ্যাঁ, 10টা পর্যন্ত ক্লাস থাকে, 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস থাকে। হ্যাঁ, আপনারা যদি কেউ আগ্রহী হন, যদি বলেন যে আমরা এইভাবে পরীক্ষা দেব, আমাদের কোনো সমস্যা নেই, আমরা পরীক্ষা নিব। পরীক্ষা নিতে, আমরা তো পরীক্ষা নিতে চাই। আমার তো, হ্যাঁ, আমি তো বললাম যে আমরা আসলে পরীক্ষা নিতে চাই। আমি বললাম আমরা পরীক্ষা নিতে চাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষা নিব। আচ্ছা, এখন আমি একটু আমাদের লাইভ থেকে দেখতেছি, লাইভে শাকিল মিয়া প্রশ্ন বলছে যে ভাই খুব ভালো ক্লাস নেয়, ধন্যবাদ ভাই। আর রাশেদ প্রামাণিক আমার খুব কাছের একজন স্টুডেন্ট, কাছের ছোট ভাই, তিনি আছেন। রেফাতুল বলছে দারুণ, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আরো অনেকেই দেখতেছে, ঠিক আছে। আমরা এবার আলোচনার দ্বিতীয় ধাপে চলে যাই। হ্যাঁ, আলোচনার দ্বিতীয় ধাপ। তাহলে এই অংশ নিয়ে আমাদের আর কারো কোনো কিছু জানার নাই, ঠিক আছে, আমরা বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, দ্বিতীয় অংশে আমার আলোচনার বিষয় হচ্ছে আমরা কারা ক্লাস নিব সেটা বললাম। এবার আমরা কোথায় থেকে পড়াবো, কি পড়াবো, কোন বইগুলো ফলো করব, এইটা নিয়ে একটু আলোচনা করব। আর নন ডিপার্টমেন্টের প্রত্যেকটা টিচার, উনি হচ্ছে যেনারা ক্লাস নিছেন, উনি অবশ্যই একটা করে বইয়ের কথা বলছেন। আমাদের বেশিরভাগ টিচারের বই লেখা থাকে, নিজেদের বই থাকে, পাশাপাশি শিট থাকে, ওই শিট এবং বই থেকে তারা পড়ান। তো আমি ডিপার্টমেন্ট অংশটা নিয়ে কথা বলতেছি। আমি যেহেতু আপনাদের এখন ডিপার্টমেন্টের মানুষ, আমি আপনাদের ইলেকট্রনিক্স ক্লাস নেব, পাশাপাশি জেনারেল ম্যাথেও হয়তো দেখা হতে পারে। তো যখন জেনারেল ম্যাথে দেখা হবে, তখন জেনারেল ম্যাথ নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো এখন যেহেতু আমার ডিপার্টমেন্টের বিষয়, তো আমি ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করি। ইলেকট্রনিক্স না শুধু, পুরো ডিপার্টমেন্টটাই আমরা কি করাবো। আপনারা জানেন আমরা আমাদের জব প্রিপারেশনের, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের জব প্রিপারেশনের সর্বশেষ এবং সব থেকে আপডেট এবং সব থেকে তথ্যবহুল এবং সব থেকে কি বলে মাস্টার নোট বলা যায় এরকম একটা বইয়ের নাম হচ্ছে টেসলা, যে বইটা আমরা আসলে এখানে ফলো করি। তো কোনো স্টুডেন্ট যদি এই শুধু টেসলা বইটা ফলো করে, তাহলে টেসলা গাইডটা ফলো করে, তার আসলে বাহিরের কোনো কিছু করার আর দরকার পড়ে না। অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন পর্যন্ত টেসলা গাইড থেকে হয়ে যায়। আর পাশাপাশি মানে একটা বই আছে, যে বইটার নাম না বললে সবাই মন খারাপ করে এবং সবাই আসলে এই বইটার কথা বললে খুশিও হয়, সেটা হচ্ছে রেজোন্যান্স। রেজোন্যান্সটা অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে। রেজোন্যান্স, আচ্ছা, টেসলা রেজোন্যান্স এবং আচ্ছা, সেটাতে আসবো পিকচার अभी বাকি है। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে প্রত্যেকটা ভাই তার নিজস্ব শীট আছে। কি আছে? শীট আছে। প্রত্যেকটা ভাইয়ের নিজস্ব শীট আছে, উনি তার শীটটা পড়াবেন। তাহলে আমরা এখানে গাইড হিসাবে টেসলাকে ফলো করব, রেজোন্যান্সকে ফলো করব, প্লাস আমাদের প্রত্যেক জনের শীট থাকবে, আমরা সেই শীটটাকে ফলো করব। তো স্বপ্নের পথে নতুন জীবন, হ্যাঁ ঠিক বলছেন, আমি আপনার সাথে একমত। আচ্ছা, তো বই গাইড হিসেবে এবং মানে কোর্স ম্যাটেরিয়ালস হিসেবে আমরা এই তিনটাকে ফলো করব। এবং এখান থেকে দেখা যায় যে টেসলা করলেই আসলে এনাফ। তারপর রেজোন্যান্স তো আসলে ওই যে বললাম, রেজোন্যান্স বইয়ের কথা না বললে মন খারাপ করে, রেজোন্যান্স সবার কাছে থাকে। এখন আমি যদি না বলি বলবে ভাই রেজোন্যান্স বললো না, তাই বললাম, তাছাড়া আর কিছু না। আর শীটটা তো আমাদের নিজেদের শীট করার, তৈরি করা শীট, সেটা আপনাদেরকে সরবরাহ করবো পিডিএফ আকারে। তো আমরা বই হিসাবে ডিপার্টমেন্টের জন্য এই তিনটাকে ফলো করব। পাশাপাশি একজন বললেন রনি পারভেজের কথা। রনি পারভেজের প্রশ্ন ব্যাংকটা ভালো, নিঃসন্দেহে ভালো, এবং এটা আসলে সবাই পড়ে। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা এই যে আচ্ছা, এটা আমরা হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে, তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, কেমন? এটা আমরা পরে যখন আমরা অ্যাপসে ক্লাস করব তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে। রনি পারভেজের কথা যে বলছেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটার একটা কারণ আছে। তবে প্রশ্ন ব্যাংক হিসেবে রনি পারভেজ এবং টেসলা দুইটাই ভালো। না, আপনি চাইলে দুইটাই ফলো করতে পারেন। টেসলারও আমাদের একটা প্রশ্ন ব্যাংক আছে, টেসলার প্রশ্ন ব্যাংকটাও আপডেট, রনি পারভেজেরটাও মোটামুটি ঠিক আছে বলা যায়। তবে আপনি জানেন মনে হয়, হ্যাঁ, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না যেহেতু লাইভ হচ্ছে। তো পরবর্তীতে এটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে কোর্স প্ল্যান হিসাবে, কোর্স ম্যাটেরিয়ালস হিসাবে আমরা গাইড হিসেবে টেসলা, রেজোন্যান্স এবং শীটগুলোকে ফলো করব। প্রশ্ন ব্যাংক হিসেবে আমরা রনি পারভেজ তো থাকবেই, সবার কাছেই আছে, আপনারা তো ওইটা দেখবেনই, ওইটা থেকে তো অঙ্ক করাবই। পাশাপাশি আমাদের নিজস্ব একটা প্রশ্ন ব্যাংক আছে, যেটা হচ্ছে টেসলার প্রশ্ন ব্যাংক। তো আমাদের নিজস্ব না, এটা আসলে টেসলার প্রশ্ন ব্যাংক, টেসলার প্রশ্ন ব্যাংকটাও আমরা করাবো। তো প্রশ্ন ব্যাংক হিসেবে আমি এই দুইটাকে সাজেস্ট করলাম, আর গাইড হিসেবে আমরা এই তিনটা জিনিস পড়বো। ঠিক আছে, বুঝতে পারছেন আমরা কি পড়বো, কোথায় থেকে পড়াবো?
আরে না, টেসলা আমি লেখি নাই, টেসলা লেখছেন মনোয়ার ভাই। হ্যাঁ, আমাদের কোচিংয়েরই টিচার। লেখা না তো, এগুলোকে আসলে বলা যায় সংকলন করা, এইগুলোকে লেখা বলা যায় না, এগুলোকে বলতে হয় সংকলন করা, যে সংকলন করছে। লেখা অন্য জিনিস, সংকলন করা অন্য জিনিস। তো এটা আসলে অন্য বিভিন্ন বই, বিভিন্ন গাইড থেকে অঙ্কগুলোকে নিয়ে এসে এক জায়গায় করে আপনাকে সুন্দর একটা গাইড তৈরি করে দেওয়া। আর লেখা মানে হচ্ছে যে অঙ্ক নিজেই তৈরি করবে। যেমন সেদ্রা স্মিথ, উনি ইলেকট্রনিক্সে মাইক্রো ইলেকট্রনিক্স বই লিখছেন, তো ওইটা লিখছেন মানে উনি লিখছেন নিজের মতো করে, ব্যাখ্যা করে সুন্দর করে লিখছেন। ঠিক আছে, তো এই গাইডগুলো হচ্ছে ইংলিশ রাইটারের বিভিন্ন বই থেকে, বিভিন্ন শীট থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে সুন্দর করে সাজায় দেওয়া গাইড আকারে। বুঝাইতে পারছি? টেসলা গাইডের সম্ভবত দুইটার প্রাইস হচ্ছে, দুইটা মিলে প্রাইস হচ্ছে আপনার 1700 টাকা গাইড, এবং হচ্ছে ইয়েটা কি বলে আপনার প্রশ্ন ব্যাংকটা। তো বাকিটা আসলে আমাদের মানে যে কর্তৃপক্ষ যে আছে তার সাথে কথা বললে পাবেন, অথবা আমরা হচ্ছে প্রত্যেকটা গ্রুপে, আমরা যখন গ্রুপ করি, আপনারা যখন ভর্তি হয়ে যান তখন এগুলোর পিডিএফ দেওয়া হয়, এই গাইডগুলোর আমরা পিডিএফ সরবরাহ করব। তো সেক্ষেত্রে আপনি পিডিএফও দেখতে পারেন। আর হার্ড কপি চাইলে আপনাকে অবশ্যই দোকান থেকে কিনে নিতে হবে। ঠিক আছে, এইটুকু অংশে আর কারো কোনো কিছু জানার আছে, প্রশ্ন আছে কোনো? ওকে, এখন আসেন এই দ্বিতীয় অংশেরই। হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন বলেন। প্রথমে টেসলাটা নিয়ে আপনি পরে রেজোনেন্স করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি উল্টাটাও করতে পারেন। এখানে তো আসলে আপনার তো শেষ আসলে একা একা করবেন না, এখানে তো আমরা করাবো, তাই না? তো আমরা যখন করাবো তখন তো দুইটা মিলেই অঙ্ক করাবো, তো দেখা যাবে যে আপনার অটো দুইটাই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা দুইটা মিলেই অঙ্ক করাবো, আমাদের শিটগুলো আবার টেসলা রেজোনেন্স মিলে শিট তৈরি করা। তো সেক্ষেত্রে আপনাদের টেনশনের কিছু নাই, একসাথে দুইটাই শেষ হবে, হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে, কিন্তু আপনার মন সেটা মানবে না। হ্যাঁ, আর কিছু? আচ্ছা, এটা আমি রেকর্ড তো, মানে লাইভ লাইভ ক্লাস হচ্ছে, তো এই জন্য আমি এটা নিয়ে এখন মন্তব্য করতেছি না। এটা নিয়ে আমি আলাদা করে পরবর্তীতে আমরা যখন লাইভ থাকবে না ওই সময় বলে দিব। হ্যাঁ, বিস্তারিত সব বলে দেবো, কোনটার জন্য কি সব কিছু বলে দেবো, সমস্যা নেই। এখানে যেহেতু লাইভ ক্লাস হচ্ছে, একটা বৃহৎ সংখ্যক মানুষ এটা দেখবে, তো আমি চাই না এগুলো নিয়ে পরে কোনো কিছু হোক, কেউ আলোচনা করুক, সমালোচনা করুক। তো থাক, এটা আমরা ইন্টারনালি আমরা আমাদের মধ্যে করে আলোচনা করে নিব। ঠিক আছে? আচ্ছা, এবার একজন প্রশ্ন করতে জানতে চাইছিলেন যে আসলে আমাদের পরীক্ষাগুলো কোথায় এমসিকিউ হবে, কোথায় লিখিত হবে, এই বিষয়গুলো নিয়ে একটু প্রশ্ন করলেন। একজন মহিলা প্রশ্ন করলেন, তাই না? আচ্ছা, মহিলা বললাম, মন খারাপ করেন না, এসএসসির পর আসলে সবাই মেয়েরা মহিলাই হয়ে যায়। তো আপনার প্রশ্নের জন্য যেটা বলতে চাচ্ছি, উত্তর সেটা হচ্ছে যে মূলত পিএসসি কেন্দ্রিক যে পরীক্ষাগুলো হয়, পিএসসিতে যে পরীক্ষাগুলো হয়, যেমন জুনিয়র ইন্সট্রাক্টর, মেবি আপনি জুনিয়র ইন্সট্রাক্টরের কথাও বললেন, জুনিয়র ইন্সট্রাক্টর থেকে শুরু করে আরও যে ধরনের মানে বিটিবি থেকে বিভিন্ন পিএসসি কেন্দ্রিক যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোতে যদি প্রিলিমিনারি হয়, তো প্রিলিমিনারি হওয়ার শর্ত আছে, যদি আপনার আবেদনকারীর সংখ্যা 1000 এর থেকে বেশি হয়, 1000-এর থেকে বেশি হয়, প্লাস কিছু একটা হয়, হ্যাঁ, 1000 প্লাস। তো 1000 প্লাস হইলে তারা বলে তারা একটা প্রিলিমিনারি পরীক্ষা নেবে, এটা হচ্ছে তাদের রুলস। তো প্রিলিমিনারি পরীক্ষা নিলে সেক্ষেত্রে তারা প্রিলিমিনারির প্যাটার্নটা বলে দেয়। ঠিক আছে, প্রিলিমিনারির প্যাটার্নটা বলে দেবে, কোন অংশ থেকে কোন পার্ট থেকে কত মার্ক থাকবে এটা তারা বলে দেবে, এটা নিয়ে আপনাদের টেনশন নাই। কিন্তু যদি কোনো পরীক্ষায় আপনি দেখেন যে 1000 প্লাস হয়ে গেছে আবেদনকারীর সংখ্যা, প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে এবং বলে দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অংশ থেকে প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে, সেক্ষেত্রে এমসিকিউ থাকবে, ডিপার্টমেন্টের এমসিকিউ থাকবে, যেহেতু বলেই দেওয়া আছে তাহলে তো থাকবেই। তো সেই জন্য ডিপার্টমেন্টের থেকে 40টা এমসিকিউ থাকে, নর্মালি 40টা এমসিকিউ থাকলো, তারপর হচ্ছে আপনার বিভিন্ন পার্ট থেকে 20 করে মোটে 100-এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। তো পিএসসি কেন্দ্রিক যে পরীক্ষা, এটা আসলে যখন সার্কুলার হয়, এই সার্কুলারের সাথে বলে দেওয়া থাকে যে কিভাবে পরীক্ষা হবে।
তো সার্কুলারে ওখানে আপনারা যারা যিনি বললেন জুনিয়র ইন্সট্রাক্টরের কথা, ওখানে মেবি খুবই স্পষ্ট করে বলে দেওয়া ছিল যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, এবং যদি 1000-এর বেশি হয় প্রিলিমিনারি পরীক্ষা হবে। তো প্রিলিমিনারি হলে 40 মার্ক থাকবে ডিপার্টমেন্টের এমসিকিউ, তো সেক্ষেত্রে ডিপার্টমেন্টের এমসিকিউ পড়তে হবে। আর আমাদের এখানে যারা ক্লাস নেয় বেশি, আপনাকে বললাম কি আমি অভিজ্ঞ এবং সব থেকে যোগ্য টিচারদেরকে আমরা আনা হয়, যারা একাধিক কেন মানে অনেক ভাইবা দিচ্ছেন বা চাকরি করেন, তারপরে হচ্ছে মানে অ্যাসিস্ট্যান্টে ভাইবা দিচ্ছেন, এনাদেরকে দিয়ে ক্লাস নেওয়ানো হয়। এর সুবিধাটা কি হয়, তারা আসলে ক্লাস নেওয়ার সময় যখন যেমন আমার ক্লাস আমি যেটা নিব, আমি নিজেকে অভিজ্ঞ বলতেছি না, আমি একজন খুবই ক্ষুদ্র মানুষ এবং আমার মানে জ্ঞানের সীমাবদ্ধতা, জ্ঞানের বিস্তৃতি খুবই কম। তো এই জায়গা থেকে বলতেছি যে আমি যেভাবে পড়াবো, আমার ক্লাস যারা করেন, এটা তো আমি পাবলিকলি বলতেছি, এখানে আপনার রেকর্ডিং হচ্ছে, আমার তো অনেক ব্যাচ অফলাইন ক্লাস নেই, অনলাইনে আপনারা আছেন, আরও ব্যাচ আছে অনলাইনে, আমি একটু পরে আপনাদের শেষ হলে আবার অনলাইনে একটা রুটিন ব্যাচ শুরু করব। তো এই যে এই জায়গা থেকে আমি কিন্তু একটা চাইলে বলতে পারি না, আমাকে কিন্তু অবশ্যই তথ্যভিত্তিক বলতে হবে। তো সেই তথ্য থেকে আমি বলতেছি আমাদের পড়ানোর সিস্টেম, বিশেষ করে আমি যেভাবে পড়াবো এবং অন্যরা যেভাবে পড়াবেন, আপনার একই সাথে আপনার থিওরিটিক্যাল হবে, একই সাথে ম্যাথমেটিক্যাল হবে, একই সাথে এমসিকিউ হবে, একই সাথে ভাইবা বিষয় হয়ে যাবে। মানে আমরা একটা টপিকের, এই টপিক থেকে এমসিকিউ আসলে কি কি আসতে পারে, ভাইবার জন্য কি কি প্রশ্ন হইতে পারে, আপনার বুয়েট পরীক্ষা নিলে কি টাইপের ম্যাথ দিতে, ম্যাথ তো আমরা সবই করব, থিওরি যদি দেয় কখনো, পিএসসির লিখিত পরীক্ষা যেটার কথা বললেন আপনি, লিখিত পরীক্ষায় থিওরি যেগুলো দিতে পারে সেগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করি। তার মানে আমাদের এটা একটা প্যাকেজ, যে আপনি একটা প্রিপারেশন নিলেই ফুল প্যাকেজ কমপ্লিট হচ্ছে। তো আমাদের লিঙ্কের মনে হয় টাইম আপ হয়ে গেছে, একটু লিঙ্কটাকে চেঞ্জ করে দেখ, আপাতত 2 মিনিটের জন্য আমরা ব্রেক দিচ্ছি। হ্যাঁ, কথা বলতে থাকবো নাকি? এখানে তো ভূতের মতো লাগতেছে। আচ্ছা, আবারও শুভেচ্ছা যারা আবারও অ্যাপসের মাধ্যমে, আমার জুম অ্যাপসের মাধ্যমে যুক্ত হলেন ক্লাসে, এবং পাশাপাশি যারা লাইভে ছিলেন, আপনাদেরকে 2 মিনিট বা 2 মিনিটের মতো মেবি অপেক্ষা করানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করি। তো যেটা বলতেছিলাম, আর আমাদের এখানে একটা ফুল প্যাকেজ থাকবে, এই প্যাকেজের মাধ্যমে আপনার আসলে A to Z প্রিপারেশন হয়ে যাবে, ভাইবা হয়ে যাবে, লিখিত হয়ে যাবে, এবং বুয়েট প্যাটার্ন ম্যাথমেটিক্যাল টাইপ যে পরীক্ষাগুলো হয় সেগুলোও হবে। তো এই হচ্ছে আমাদের এই বিষয়। আপনি কি আপনার প্রশ্নের উত্তর পাইছেন, যিনি প্রশ্ন করছিলেন জুনিয়র ইন্সট্রাক্টর নিয়ে? যিনি জুনিয়র ইন্সট্রাক্টর নিয়ে প্রশ্ন করছিলেন, আপনি কি উত্তর পাইছেন? কনফার্ম করতে হবে একটু। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কিভাবে পড়াবো, আমাদের পড়ানোর ধরনটা নিয়েও আলোচনা করলাম। এখন এইটুকু অংশের মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন আছে? সম্ভবত নাই। গুড, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সালমা আক্তার রুমানা কি লিখছেন? জি স্যার। কি স্যার বলেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার পরবর্তী অংশে চলে যাই। এই পরবর্তী অংশে এইটা হচ্ছে আমরা বিভিন্ন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করি ক্ষুদ্র আকারের, যেটা আসলে না জানলেই না, যেহেতু আপনারা জব প্রিপারেশন নিতে আসছেন। তো আমাদের বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাগুলোর ভিত্তিতে আমরা একটু প্যাটার্নটা নিয়ে একটা মানে কি বলে সব থেকে বেশি সংখ্যক যে ঘটনা ঘটে এই ঘটনাটার উপর একটু আলোচনা করি। প্রথমে আপনি আমাদের মূলত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ছাড়া কেউ আছেন? ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল ছাড়া কেউ কি আছেন? কে কোন ডিপার্টমেন্ট থেকে দেখতেছেন? লাইভে যারা আছেন তারা একটু কমেন্টস করে জানান কে কোন ডিপার্টমেন্ট থেকে দেখতেছেন, কে কোন ডিপার্টমেন্টের।
আর যারা এখানে আছেন তারা যদি এই ডিপার্টমেন্টগুলোর বাইরে কেউ থাকেন সে বলতে পারেন। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে আপনার টেলিকমিউনিকেশন, এই ডিপার্টমেন্টগুলোর বাইরে কেউ কি আছেন? থাকার কথা না, ইলেকট্রনিক্স ক্লাসে অন্যরা কেন আসবে? আচ্ছা, যাই হোক। তো ঠিক আছে, তাইলে আমরা এই ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন এই ডিপার্টমেন্টগুলোর যারা আছি তাদের সব থেকে বেশি যে চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেটা হয় হচ্ছে বুয়েটে। কোথায় হয়? বুয়েটে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আপনার মিস্ট, তারপরে যেটা হয় সেটা হচ্ছে ডিপিআই, তারপর হচ্ছে পিএসসি নিয়ে তো আলোচনা করলামই, পিএসসিটাকে চিপার মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, পিএসসি নিয়ে আরো বিস্তারিত আলোচনা আমাদের হবে সামনে। হ্যাঁ, আচ্ছা, মূলত আমাদের সব থেকে বেশি চাকরির পরীক্ষা হয় এই তিনটা প্রতিষ্ঠানে। এখানে বুয়েট তো বুয়েটই বুঝতেইছেন, যারা স্যার আমি ইলেকট্রনিক্স, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা, বুয়েট তো বুঝতেইছেন, দাঁড়ান আসি আস্তে 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 আসি। আচ্ছা, বুয়েট তো বুঝতেইছেন নাকি? বুয়েট কোনটা, বুয়েট কারা, বুয়েট কি, এটা তো মনে হয় এখন খুব ভালো করে সবাই জানেন না? জানেন না? আচ্ছা, অবশ্যই জানেন। কেন জানেন সেটা তার না বললাম। হ্যাঁ, আচ্ছা, তো মিসটা কি চেনেন? মিসট চেনার কথা, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর হচ্ছে ডিপিআই হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, জানেন তো নাকি? আমরা যদি এইটাকে আমাদের চাকরির পরীক্ষাটাকে আমরা দুই ভাগে ভাগ করি, চাকরির পরীক্ষার প্রশ্নটাকে। ইয়েস স্যার, ওকে। প্রথমে যদি আমি ডিপার্টমেন্ট অংশকে রাখি, ডিপার্টমেন্ট অংশ, তারপরে হচ্ছে নন ডিপার্টমেন্ট অংশ। আচ্ছা, তো নর্মালি যেটা ঘটে ডিপার্টমেন্ট অংশে 50, 60 অথবা 40 এরকম মার্কিং থাকতে পারে, এত পার্সেন্ট মার্কিং থাকতে পারে। আর নন ডিপার্টমেন্টে ওখানে 50 হইলে এখানে থাকবে 50, ওখানে 60 হইলে এখানে 40, ওখানে 40 হইলে এখানে 60। যদি পরীক্ষাটা 100 মার্কের পরীক্ষা হয় তাহলে এই 50, এখানে আমি আসলে 50 বলতে 50% বোঝাইছি। যদি ডিপার্টমেন্টে 50% থাকে, নন ডিপার্টমেন্টে 50% থাকতে পারে। যদি এখানে 60% থাকে, ওখানে 40% থাকতে পারে। এখানে 40% থাকলে ওখানে 60% থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস এই ঘটনাগুলোই ঘটে, এর বাইরে খুব কম যায়। এই জন্য আমরা এটাকে আইডিয়াল হিসেবে নিচ্ছি যে আপনি বেশিরভাগ পরীক্ষা দিলে, বুয়েটে যে পরীক্ষাগুলো দিবেন সেখানে মার্ক বন্টনটা সাধারণত এইরকম হবে। ডিপার্টমেন্টে এইভাবে থাকবে, 50 থাকতে পারে, 60 থাকতে পারে, 40% থাকতে পারে। অনুরূপভাবে নন ডিপার্টমেন্টে 50, 40, 60 থাকতে পারে। আচ্ছা, তো মিস্ট্রি এবং ডিপিআইয়ের ক্ষেত্রেও প্যাটার্নটা সেম, প্রায় মার্ক বন্টনটা প্রায় সেম। কিন্তু বুয়েটের ক্ষেত্রে পরীক্ষার টাইম থাকে হচ্ছে 1 আওয়ার, আর এগুলোতে সচরাচর বলতেছি, হ্যাঁ, সব সময় কিন্তু বলিনি, 1.5 আওয়ার, হ্যাঁ, মানে 1.5 ঘন্টা। এখানে সাধারণত 1 ঘন্টা পরীক্ষার টাইম থাকে, আর এখানে থাকে 1.5 ঘন্টা। তো একই সাথে এইটুকু সময়ের মধ্যে, 1 ঘন্টার মধ্যে আপনাকে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্টের অ্যান্সার করতে হবে। এখানে 1.5 ঘন্টার ভেতরে আপনাকে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্টের অ্যান্সার করতে হবে। তো সেই জন্য বুয়েট যেটা করে, যেহেতু এখানে টাইম কম, বুয়েট যেটা করবে সেটা হচ্ছে আপনাকে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো বেশি দেবে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল জিনিসগুলো বেশি থাকবে বুয়েটে, এবং ম্যাথমেটিক্যাল এবং সার্কিট রিলেটেড, মানে সার্কিট ডায়াগ্রাম বা ফিগার রিলেটেড, চিত্র রিলেটেড, এই ধরনের প্রশ্নগুলো বেশি থাকবে। কোথায়? বুয়েটে। আর এই জায়গাগুলোতে যেহেতু এখানে টাইমটা একটু বেশি, এখানে কিছু থিওরিটিক্যাল প্রশ্নও থাকে। এবং আপনি যখন পিএসসি, এই যেটা চিপার মধ্যে রাখছি, এই পিএসসিতে আপনি যদি কোনো পরীক্ষা দিতে যান, তো যদি আপনি প্রিলিমিনারিতে পাস করে উঠে যান, তো প্রিলিমিনারি পাস করতে চাইলেও যদি ডিপার্টমেন্টাল এমসিকিউ থাকে, আপনাকে থিওরি জানতে হবে। প্লাস আপনি যদি প্রিলিমিনারি পাস করে যান, ওইখানে কিন্তু লিখিত পরীক্ষায় থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে, তার মানে থিওরিটিক্যালটাও পড়তে হবে। তো আপনি যদি জব প্রিপারেশন নিতে চান, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার মূল পার্টগুলো কি, যে একদম এই বুয়েটে সাধারণত যে টাইপের প্রশ্ন হয়, বেসিক টাইপের ম্যাথ থাকে, এগুলোতে বেসিকের থেকে একটু আপডেট টাইপেরও ম্যাথ থাকে, আর পাশাপাশি এগুলোতে থিওরি থাকে। তো থিওরি যেহেতু এগুলোতে থাকে এবং পিএসসিতেও থাকে, তার মানে আমাদেরকে থিওরিটাও পড়তে হবে। ঠিক আছে, এখন থিওরিও পড়তে হবে, চিত্রও পড়তে হবে, ম্যাথমেটিক্সও করতে হবে। পাশাপাশি যেহেতু এইটা উত্তীর্ণ হইলে আপনার চাকরি কনফার্ম না, আপনাকে ভাইবা ফেস করতে হবে। এই জন্য ভাইবার জন্য মেন টপিকগুলো নিয়ে ওপরে আলোচনা করতে হবে। তো আমরা যেটা করি সেটা ধরনটা ঠিক এইরকম, আমরা আপনাকে বেসিক বুঝাবো, টপিকের বেসিক বুঝাবো, বেসিক বোঝানোর পর ওই টপিকটার থিওরিটিক্যাল যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব। পাশাপাশি আমরা হচ্ছে তারপরে ম্যাথমেটিক্সে যাব।
এবং আমরা মোটামুটি একদম বেসিক টাইপের ম্যাথ থেকে যত আপডেট পর্যন্ত করানো যায় বা করানো উচিত এত আপডেট পর্যন্ত ম্যাথ আমরা করাবো, ঠিক আছে? তো তার মানে আমাদের পাশাপাশি আমরা ভাইবা যে টপিকের ওপর ভাইবা, এই টপিক থেকে যে বিষয়টা ভাইবাতে ধরে, বা আমরা যেহেতু অনেকগুলো ভাইবা ফেস করছি, অনেক ভাইবা সম্পর্কে আমরা জানি, তো কি টাইপের প্রশ্ন হয়। একজন জিজ্ঞেস করছেন কত দিনের কোর্স, পরেরটা তো চলেই গেল, বা আপনি মনে হয় চাচ্ছেন যে কত দিনের কোর্স এবং আপনাকে কতদিন সাপোর্ট দিব আমরা, তাই তো? এরকম কিছু একটা মনে হয় বলছেন, ঠিক আছে, আপনাকে বলতেছি। তো এই অংশটাতে দেখা যাবে যে এইটা করলে যে আপনার একটা ফুল প্যাকেজ হয়ে যাবে, আপনার প্রিলিমিনারি হয়ে গেল, আপনার লিখিত হয়ে গেল, আপনার ভাইভাটাও একটা ভালো প্রিপারেশন হইলো। তো এই হচ্ছে আমাদের পড়ানোর ধরন, আর এই হচ্ছে মার্ক বন্টন। এই রিলেটেড আমি বিস্তারিত আরও কথা বলতে পারি। ডিপার্টমেন্টের এখানে কোন কোন পার্ট থেকে প্রশ্ন থাকবে এগুলো আমরা বলে দিতে পারি, বোঝা যায় যে কোন কোন পার্ট থেকে সচরাচর প্রশ্ন থাকে। পাশাপাশি আমরা নন ডিপার্টমেন্টেরও অনেক কিছু বিষয় বুয়েটের জন্য বলে দিতে পারি। তবে নন ডিপার্টমেন্টের জন্য আপনি বুয়েটের নন ডিপার্টমেন্ট প্রশ্ন ব্যাংক একটা কিনতেই হবে, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নন ডিপার্টমেন্ট পড়ে শেষ করবেন। বুয়েট অনেক প্রশ্ন রিপিট করে, ডিপার্টমেন্টেরও প্রশ্ন ব্যাংকে আপনাকে পড়তে হবে। বুয়েট অনেক সময় অনেক ক্ষেত্রেই ডিপার্টমেন্টের প্রশ্নগুলোও রিপিট করে। তো এই হচ্ছে আমাদের মূলত পড়ানোর ধরন, এবং আমাদের কি কি জিনিস পড়তে হবে ডিপার্টমেন্ট থেকে, কোন বিষয়গুলা, তো সেই জিনিসগুলো নিয়েও আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমাদেরকে নরমালি বেসিক বুঝতে হবে, থিওরিটিক্যাল জিনিসগুলো জানতে হবে, ভাইবা রিলেটেড বিষয়গুলো জানতে হবে, আমাদের ম্যাথ করতে হবে, এবং ম্যাথগুলো হবে 0 লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ যতদূর আপডেট করানো যায়, ঠিক আছে? বুঝতে পারছেন? নিতে পার, হ্যাঁ, এবার মিষ্টি নেবে। প্রিয় স্যার, সুন্দর লাগছে আপনাকে। আসাদুল হাবিব, ধন্যবাদ ভাই। কই তুমি? আসাদুল হাবিব, তোমার গাজীপুরে এসে বসে আছি, তোমাকে দেখলাম না এখনো। আচ্ছা, আচ্ছা, প্রশ্ন ব্যাংক আসলে নন ডিপার্টমেন্ট, আমি এক্স্যাক্ট একটা নাম বললে বিষয়টা খারাপ দেখায়, তো সেই জন্য দুইটার নাম বলতেছি। আপনারা সামিশনও কিনতে পারেন, ডায়াগোনালও কিনতে পারেন, হ্যাঁ, দুইটাই দেখেন, দেখার পর যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। হুম, নন ডিপার্টমেন্টের জন্য এইটা নিয়ে আমরা অ্যাপসে কথা বলবো, এখানে এই জায়গায় কথা বলবো, হ্যাঁ, এটা লাইভ হচ্ছে তো, লাইভে বলবো না। এইটা আমরা, হ্যাঁ হ্যাঁ, সামিশন আছে, টেস্ট, তারপরে হচ্ছে কি বলে ডায়াগোনাল আছে, যে কোনোটা দেখে নিতে পারেন। হ্যাঁ, একটা বই সাজেস্ট করা কোনোটাই উচিত না। একটা বই আপনি বললেই আমি তো সাজেস্ট করব না। আপনি না হয় ভালোভাবে নিলেন, একজন বলবে যে উনি মনে হয় ওই বইয়ের টাকা খাইছে, ওই বই থেকে ওনার সাথে কোনো লাভ আছে, এগুলো তো অনেক কিছু বুঝে নন তো নন তো আচ্ছা, আপনি মনে হয় কথাটা বোঝেন নাই। আসলে একটু শোনেন শোনেন শোনেন। নন হচ্ছে, আমরা করাবো বলতে আমরা তো গাইড করাবো, তাই না? একটা গাইড পড়াবো। ধরেন আমি ম্যাথ যখন করাবো, আমি খায়রুল বেসিক ম্যাথ করাবো। তো বেসিক ম্যাথ করানোর পরে বুয়েটের যে চাকরির পরীক্ষায় যে ম্যাথগুলো আসছে সেগুলো আমি করাবো। এখন আমি কোন বই থেকে নিয়ে এসে করাচ্ছি, আমি কোন গাইডটাকে ফলো করতেছি, এটা তো আর আপনাকে, তখন আপনি যদি বলেন যে ভাই এই অঙ্কগুলো কোন গাইড থেকে করাচ্ছেন, তো প্রশ্ন ব্যাংক তো দুইটাই সেম। মানে প্রশ্ন ব্যাংক বলতে কি বুঝায় বলেন তো? প্রশ্ন ব্যাংক মানে বুঝায় বুয়েটের চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো এক জায়গায় করে দেয়া, তাই তো? বুয়েট প্রশ্ন ব্যাংক, বুয়েট প্রশ্ন ব্যাংক মানে বুঝায় বুয়েটের চাকরির পরীক্ষাগুলোয় যে অঙ্কগুলো আসছে সেগুলো এক জায়গায় করে দেয়া। এটা সামিশনেও তো অঙ্ক সেম থাকবে, ডায়াগোনালেও অঙ্ক সেম থাকবে। কারো কি বানানোর ক্ষমতা আছে যে বুয়েট পরীক্ষায় আসছে, আমি আসে নাই আমি বানায় দেবো? তাইলে কি সেটার বুয়েটের প্রশ্ন ব্যাংক থাকলো না। তো প্রশ্ন ব্যাংক আসলে দুইটা সেম, কিন্তু এই আলাদা আলাদা নাম হওয়ার কারণ হচ্ছে সাজানো গোছানোর বিষয়টা। কেউ সাজাইছে এইভাবে, কেউ সাজাইছে ওইভাবে, অন্যভাবে। কেউ ম্যাথ গুলাকে সে সাল অনুযায়ী সাজায় দিছে, যে প্রথম যেটা আসছে সেটাকে প্রথমে রাখছে, বা কেউ আবার শেষে যেটা আসছে সেটাকে ওপরে রাখছে। তো এই সাজানোটা, আপনি এখন সাজানো গোছানো যেভাবে আপনি যেটাকে পছন্দ করেন। আমি আপনাকে দুইটা পাত্রী দেখালাম, আপনি যেটাকে বেশি সুন্দর করে সাজাইতে পারবেন সেটাকে বিয়ে করেন, কোনো সমস্যা নাই। আর তারপরেও যদি বলেন, দাঁড়ান, তারপরেও যদি আপনি বলেন যে ভাই দিনের কোর্সটা আমাদের কত, আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আবার যদি মনে করেন যে না ভাই আপনি সেটাও চেক বলে দিয়ে দেন, চেক না, আপনি বলে দিয়ে দেন যে কোনটাকে বিয়ে করব, সেক্ষেত্রে তখন একটা বলে দেওয়া যাবে। আগে আপনি দুইটা পাত্রীকে দেখেন, দুইটা বই আগে দেখেন, দেখে আপনি সিদ্ধান্ত নিতে না পারলে আমাকে বললে আমি আপনাকে বলে দিব।
আসলে আমি যেহেতু ডিপার্টমেন্টের মানুষ, সরাসরি নন কি একটা বইকে বলে দেওয়া এটাও খারাপ দেখায়। আপনার সাথে আমার কথা হবে বা ক্লাস যদি করেন থাকবেনই, কথা হয়ে যাবে, আমি বলে দেবো কোনটা কিনবেন। তবে 2টা পাত্রী আগে দেখেন, তারপর সিদ্ধান্ত নেন কোনটাকে বিয়ে করবেন। সিদ্ধান্ত নিতে না পারলে আমাকে বলেন। আচ্ছা, এখন একজন প্রশ্ন করতেছেন কতদিন সাপোর্ট দেবেন। আমাদের এটা দীর্ঘদিন পর্যন্ত আপনার হচ্ছে এই ইয়াগুলো থেকে যাবে, ড্রাইভে থেকে যাবে আপনার অনেক দিন পর্যন্ত। এটা হচ্ছে আপনার বলা যায় যে আপনি ভিডিওর সাপোর্টের কথা বলতেছেন নাকি আমাদের সাপোর্টের কথা বলতেছেন? আমাদের সাপোর্ট তো আপনি আমার স্টুডেন্ট হয়ে গেলেন, এখন আপনার যখন দরকার পড়বে তখনই আপনি সাপোর্ট নেবেন। কতদিন দিবেন মানে কি? মানে আপনার সাথে আজকে আমার সম্পর্ক তৈরি হলো, 1 মাস পরে কি আপনার কোর্স শেষ মানে কি আপনার সাথে আমার সম্পর্ক শেষ? আপনি সেটা তো না। আপনি তখন যেভাবে সাপোর্ট দরকার আপনি সাপোর্ট চাইলে লাগলে নিবেন। এবং কোচিংয়ে সেটা আমি কেন, কোচিংয়ের যে কোনো টিচারের কাছ থেকে আপনি সাপোর্ট নেবেন, কোচিং কর্তৃপক্ষ আপনাকে সাপোর্ট দেবে। আপনি কোনো একটা টপিক হয়ে গেছে, আপনি বুঝতেছেন না, সমস্যা হচ্ছে, তো আপনি পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করেন, আবার প্রয়োজনে আপনাকে আবার অন্য ব্যাচের ওই টপিকের সাথে আপনাকে অ্যাড করে দিলাম। এটা তো ভাই আসলে আমরা তো এমন না যে আপনাদেরকে ধরে নিয়ে আসছি, পড়ায়া দিছি, বের করে দিছি, বিষয়টা এমন না। আপনাদেরকে ধরে নিয়ে আসছি, পড়াইছি, এবার যতদিন পর্যন্ত আপনার চাকরি না হয় ততদিন পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। বুঝতে পারছেন? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর কেউ চান কি? বুঝি নাই। ডিপিআই আলাদা আলাদা বলতে এখানে পরীক্ষাগুলো খুব কম পরীক্ষা হয়, তো এই প্রশ্নগুলো পাওয়া যায়। এই প্রশ্নগুলো হচ্ছে আপনার নর্মালি ওই যে ইয়েগুলোর কথা বললাম ওগুলোতে অ্যাড করে দেওয়া আছে, 2টা বইয়েই অ্যাড করে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো পরীক্ষা খুব কম হয়, তো ওই কম প্রশ্নগুলো আসলে ওগুলোতে থাকে, এবং আমি যে 2টা বইয়ের নাম বলছি 2টাতেই থাকে, ওর মধ্যে সবই আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নর্মালি এ টু জেড আমাদের প্রাথমিকভাবে একটা আলোচনা শেষ করলাম। এখন আমি যেহেতু ইলেকট্রনিক্সের মানুষ, একটু ইলেকট্রনিক্স পড়াই, আমি কি কি পড়াবো এইটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। অলরেডি আর 11 মিনিট আছে মাত্র। কিছু হইলো এটা? ভাই আচ্ছা, এই যতটুকু আলোচনা হইলো এর মধ্যে থেকে কি আপনাদের কিছু বলার আছে, প্রশ্ন আছে বা কিছু বলার? জুম অ্যাপসে বুঝি নাই। না না না, বিষয়টা এমন হবে না। আপনাদের খুব সম্ভবত হচ্ছে আপনার ডিসি সার্কিট এবং হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স শুরু হবে এখন আপাতত। তো পরবর্তীতে হ্যাঁ, ডিজিটাল ইলেকট্রনিক্স শেষ হয়ে গেলে সেখানে আমি ঢুকবো, এই জন্য আমারও আজকে আসা, একটু আপনাদের সাথে কথা বলতে আসা এই। আর হ্যাঁ, ডিজিটাল তো ডিজিটালি, আর ইলেকট্রনিক্স তো অ্যানালগ আর ডিজিটালের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। ওনার ডিজিটাল ইলেকট্রনিক্স শেষ হইলে পরে আমি ওখানে ঢুকবো ইলেকট্রনিক্স নিয়ে, আর এই জন্য আপনাদের কাছে আসা আজকে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বুঝি নাই ডিপার্টমেন্টের সব সময় যে 2টা থাকবে বিষয়টা এমন না। প্রাথমিক অবস্থায় 2টা দিয়ে শুরু হবে। দেখেন, আমাদের যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের আছেন তারা তো হয়তো জানেন যে আমাদের হচ্ছে বেস হচ্ছে ডিসি সার্কিট। তো ডিসি সার্কিটটা না হওয়া পর্যন্ত আমরা আসলে অন্য কোনো টপিকে যাইতে পারি না। গেলে কি হবে, আপনি অনেক কিছু বুঝবেন না, তো আপনি অনেক কিছু মুখস্থ করতে হবে। তো এইভাবে মুখস্থ করে তো আসলে একটা ডিপার্টমেন্ট বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, আর কিছু হলেও ইঞ্জিনিয়ারিং হয় না। তো এখন সেই জন্য আমরা যেটা করি যে প্রথমে ডিসি সার্কিটটা দেই। ডিসি সার্কিট যেমন দিছি, এই ডিসি সার্কিট শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো টপিক আমরা ধরতে পারি না। যেমন ইলেকট্রনিক্স, ডিসি সার্কিটের অনেক কিছু লাগবে। এসি সার্কিট তো ডিসি সার্কিটের আপডেট, মানে অন্য একটা ভার্সন ডিসি এসি। আবার হচ্ছে এসি সার্কিট ছাড়া আপনি হচ্ছে এসি মেশিন যাইতে পারবেন না। তো ডিসি মেশিন হবে না, মেশিন পার্ট হবে না, তারপরে পাওয়ার সিস্টেম হবে না। তো এটার একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সের জন্য আমরা দেখলাম যে যদি ডিসি সার্কিট শুরু হয়, ডিসি সার্কিটের কোনো কিছু আপনার ডিজিটালে লাগবে না, ডিজিটাল ইলেকট্রনিক্সে লাগবে না। এই জন্য এই 2টা দিয়ে শুরু করা হয়েছে। তো শুরু হইলে ডিসি সার্কিট একটু একটা জায়গায় গেলেন, এখানে ডিজিটাল ইলেকট্রনিক্স একটা অবস্থায় শেষ হয়ে গেল, আর ওইদিকে আপনি ডিসি সার্কিটের একটা অবস্থায় চলে গেলেন, ততদূর পর্যন্ত আমার যা লাগবে সেগুলো করানো শেষ। তো তখন আমি এসে ইলেকট্রনিক্স আপনাদেরকে ইজিলি পড়াইতে পারবো। এই জন্য এইভাবে শুরু হয়েছে। তবে যখন আপনার ডিসি সার্কিট শেষ হবে, ডিসি সার্কিট শেষ হইলো, তারপরে কিন্তু একসাথে 3টা টপিকও হইতে পারে ডিপার্টমেন্টের, কোনো সমস্যা নেই। কারণ ডিসি সার্কিট শেষ হওয়া মানে এবার আমি এসি সার্কিট শেষ করলাম, ডিসি সার্কিট এসি সার্কিট শেষ করলাম, এবার আমি যে কোনো পার্ট শুরু করতে পারি, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, এই জন্য প্রথম অবস্থায় আমরা 2টা দিয়ে শুরু করছি। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আপাতত কিছুদিন ডিজিটাল ইলেকট্রনিক্স শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন 2টা করে ক্লাস থাকবে। জি জি, হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ, ডেইলি না, সপ্তাহে 2-1 দিন হতে পারে। এটা আপনাদের সাথে কথা বলে দেওয়া হবে, কথা না বলে না, এবং আপনাদের সিদ্ধান্ত ছাড়া আমরা আপনাদের উপরে কোনো কিছু চাপায়া দেওয়া হবে না। আপনারা ভাবতেছেন যে আমাদের মনে হয় 3টা করে ক্লাসে দিয়েই দেবে, করতেই হবে দিলে, না, বিষয়টা এমন না। আপনারা লোড নিতে না পারলে আমরা দিব না, এবং আমরা ততদূর পর্যন্ত লোড দেব যতদিন পর্যন্ত আপনারা নিতে পারেন। একজন একজন করে বলেন, একসাথে 3জন বললে কেমন হবে? আমি 3টা কণ্ঠ শুনতে পাইছি শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কেউ? আর কেউ? হ্যাঁ, ফ্রি ক্লাস আজকেই শেষ, আজকের এটাই শেষ ক্লাস। হ্যাঁ, আজকেরটাই তো বেশি ছিল। হ্যাঁ, হুম, ওকে, ঠিক আছে, তাহলে ওইভাবেই হবে, আপনারা যেভাবে চাবেন সেভাবেই হবে, আপনাদের মতামতের ভিত্তিতেই হবে। আর কেউ কিছু আরো একজন কি যেন বলতেছিলেন? খুব বেশি ডিফারেন্স হবে না, প্রায় আপনাকে 25%-এর মতো অতিরিক্ত জিনিস পড়তে হবে। হুম, নিজেরাই পারবেন, নিজেরাই পারবেন। তারপরে তো আমরা আছি, কোনো জিনিস বুঝতে না পারলে সমস্যা হলে তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দেখাই দিব সমস্যা কোথায়। না, আলাদা কোচিং করানো হয় না, তবে প্রয়োজন অনুযায়ী আমরা সার্ভিস দেওয়া হয়। যদি দেখা যায় যে আমাদের একটা স্টুডেন্ট সে আসছে কোনো কিছু নিয়ে, কোনো টপিক বুঝতেছে না, সেটা আমরা বুঝিয়ে দেওয়া হয়। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই সেম, অবশ্যই। আচ্ছা, তো আমার যে টপিক, সেই টপিকের নাম হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। এটাকে সংক্ষেপে শুধু ইলেকট্রনিক্স বলা হয়। সংক্ষেপে কি বলা হয়? ইলেকট্রনিক্স বলা হয়। এইটুকু সময়ের মধ্যে আমি কি পড়াবো, কি ধরাবো? সময় সময় যেহেতু কম, আচ্ছা, ইলেকট্রনিক্সের মধ্য থেকে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়াই। আমি কিভাবে কি কি পড়াবো, আমরা কি কি করব, সেটা একটু দেখি। 1 নম্বরে আমরা ডায়োড করব, ডায়োড। 2 নম্বরে আমরা করব রেকটিফায়ার। 3 নম্বরে করব জেনার ডায়োড। 4 নম্বরে আমরা করব ট্রানজিস্টর। ট্রানজিস্টর 5 নম্বরে আমরা করব অপ অ্যাম্প। 6 নম্বরে করব ক্লিপিং ক্লিপিং সার্কিট, প্লাস ক্লাম্পিংও আছে, ক্লাম্পিং সার্কিট। 7 নম্বরে আমরা করব ফেট। 8 নম্বরে করব মসফেট। 9 নম্বরে থাকবে অসিলেটর প্লাস হচ্ছে অ্যাম্পলিফায়ার। আচ্ছা, এর মধ্যে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং এই জায়গাগুলো থেকেই নর্মালি চাকরির পরীক্ষায়, সবগুলো চাকরির পরীক্ষায় এই জায়গাগুলো থেকেই প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে থাকে। এগুলোও ইম্পর্টেন্ট, তবে এগুলো লেস ইম্পর্টেন্ট। ক্লিপিং সার্কিট থেকে আগে প্রচুর প্রশ্ন হইতো, এখন একটু কম হয়। ফেট থেকে আসে না বললেই চলে, মসফেট থেকে মোটামুটি আসে, এখান থেকে আসে না বললেই চলে। তো এই হচ্ছে আমাদের, আর এগুলো হচ্ছে আপনার ওই যে 5 স্টার। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 2 স্টার, এটা 3 স্টার দেয়, একটা স্টার বাড়ায় দেই। হ্যাঁ, আর এটা হচ্ছে 1 স্টার। আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের টপিক। ইলেকট্রনিক্সে আমরা কি কি করব, কোন সিকোয়েন্সে পড়বো, আমি আমার সিকোয়েন্সে পড়াই, আমি আমার মতো করে পড়াই, সেজন্য আমার সিকোয়েন্স অনুযায়ী আমি আপনাদের লিখে দিলাম। প্রথমে ডায়োড দিয়ে শুরু করব, তারপর রেকটিফায়ার করাবো, তারপর জেনার ডায়োড করাবো, তারপর ট্রানজিস্টর, তারপরে অপ অ্যাম্প।
এই 5টা টপিক আসলে ইলেকট্রনিক্সের মেইন। এই 5টা টপিক যদি কারো কমপ্লিট থাকে আমার মনে হয় তার মানে ইলেকট্রনিক্সের পার্টটা প্রায় ওকে। এখন বাকি অংশটুকু আপনি ডায়োড পারলে, রেকটিফায়ার পারলে, ক্লিপিং ক্লাম্পিং কিছুই না, খুবই সহজ। আর ফেট তো লেজ ইম্পর্টেন্ট, মসফেটের একটা বিষয় আছে, আর এখান থেকে কিছু চিত্র আসে, চিত্রগুলো দেখে দেওয়া হবে। তো ফাইনালি আসলে এই 5টা টপিক হচ্ছে মেইন। আপনার বুয়েটে যত চাকরির পরীক্ষা হবে এই পরীক্ষাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাগুলো থেকেই প্রশ্ন হবে, বেশিরভাগ ক্ষেত্রে এই 5টা টপিক থেকেই প্রশ্ন হবে। তবে আমরা সবগুলো টপিকই সমান গুরুত্ব দিয়ে সমানভাবে পড়াশোনা করব, ঠিক আছে? তো আমার সামনে জি জি হ্যাঁ, অবশ্যই সেমিকন্ডাক্টর ডায়োড তো সেমিকন্ডাক্টরই হবে। ইলেকট্রনিক্সের যত ডিভাইস আছে সব সেমিকন্ডাক্টরই হবে, এগুলো ইলেকট্রনিক্স ডিভাইস। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই। তো এ হচ্ছে আমাদের প্রাথমিক একটা ধারণা আমরা কি করব, কি পড়ব। তো আমি এই সিকোয়েন্স অনুযায়ী পড়াবো। আমার সামনের যেদিন ক্লাস হবে সে যখন থেকে আমরা পড়ানো শুরু করব, ফার্স্টে হচ্ছে ইলেকট্রনিক্স বিষয়টার কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর আমরা ডায়োড দিয়ে শুরু করব, ডায়োড কি, কেন ব্যবহার করা হয়, ডায়োডের কাজ কি, কিভাবে কাজ করে, দেন আমরা ডায়োডের অঙ্কগুলোতে যাব, অঙ্কগুলো করব। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা টপিকেরই সেমভাবে কিভাবে কাজ করে, কেন ব্যবহার করা হয়, তারপরে বেসিক, তারপরে অঙ্ক। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলো টপিক ইনশাল্লাহ শেষ করব। তো এই ছিল আজকে আমাদের, এটা ওএসসিতে অসিলেটর প্লাস হচ্ছে অ্যাম্পলিফায়ার। তো এই হচ্ছে আজকে আমাদের সংক্ষিপ্ত একটা ধারণা আমরা আমাদের কোর্স সম্পর্কে, প্লাস হচ্ছে আমাদের আমরা আসলে কোথায় থেকে পড়বো, কি পড়বো, আমাদের ক্লাস কারা নেবেন, তারপর হচ্ছে আমাদের ক্লাস ব্যবস্থাপনাটা কেমন হবে, আমাদের ক্লাস ম্যাটেরিয়ালস কি হবে, আমাদের A to Z আলোচনাটা আজকে মনে হয় আমি এই 1 ঘন্টা সময়ের মধ্যেই করলাম, যেটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমাদের পরীক্ষাগুলো কোথায় হবে, পরীক্ষার জন্য আমরা কি সিস্টেমের কোন ধরনের প্রশ্ন হয়, এগুলো নিয়ে একটু আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে। পাশাপাশি আমার যে আলোচনার টপিক, এই আলোচনার টপিকের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে আমার এই ইলেকট্রনিক্সে, অ্যানালগ ইলেকট্রনিক্সে কি আছে, কি আমরা করব, কোন সিকোয়েন্সে করব, কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো ইম্পর্টেন্ট না। তো আমি মনে হয় যে প্রথম ক্লাস হিসাবে এইটুকু যথেষ্ট আলোচনা। তো এই আলোচনা থেকে আমরা যতটুকু শিখলাম বা বুঝলাম, এই অংশটুকুর মধ্য থেকে কারো কোনো প্রশ্ন থাকলে সর্বশেষ আপনি প্রশ্ন করতে পারেন। একজন করে বলেন। হ্যাঁ বলেন, আবার বলেন। প্রথমে ডিজিটাল ইলেকট্রনিক্স হবে। প্রথমে আপনার এখানে আপনার ডিসি সার্কিট প্লাস রুটিন হয়তো আপনারা পেয়ে যাবেন। ডিসি সার্কিট পাশাপাশি হচ্ছে আপনার ডিজিটাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে এই দুইটা চলবে। তারপর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স শেষ হয়ে যায়, তখন আমি ইলেকট্রনিক্স নিয়ে ঢুকতে পারি। এই হ্যাঁ, একদম পুরা শুধু ডিপার্টমেন্ট না, নন ডিপার্টমেন্ট সহ, ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট সহ ফুল কোর্স, ফুল। হ্যাঁ, দরকার নাই যদি সে চাকরি না করতে চায়। আর যদি চাকরি করতে চায় তাহলে এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বলে আলাদা কিছু নেই, সবাইকে, এবং টেলিকমিউনিকেশনের যারা আছে তাদেরকেও এগুলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের সব করতে হবে যদি চাকরি করতে চায়। হ্যাঁ, সব সব থাকবে। সব জায়গাতে ম্যাথ বেশি ইম্পর্টেন্ট। আমরাই পড়াবো, কি লাগবে সেগুলো আমরা পড়াবো। আপনারা আলাদা করে কষ্ট করে নিজের পড়ার দরকার নেই, আপনি ভুলভাল জিনিস পড়বেন, তো এইগুলো দরকার নেই। যেমন কার্যপ্রণালী খুব কম জায়গায় আসবে, ঠিক অনুরূপভাবে সূত্রের প্রমাণ খুব কম জায়গায় আসবে। আবার কিছু জিনিস আছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব ক্লাসে, এগুলো আমরা আলোচনা করব, এবং কি থিওরি পড়বেন, কি পড়বেন সেগুলো আমরা বলে দেবো, নিজে কষ্ট করার আগে দরকার নেই। তারপর হ্যাঁ, ডিপ্লোমার বইটা এমনিতেও লাগবে। ডিপ্লোমার বইটা যারা বেছে খাননি তারা টেবিলে রাখবেন, ডিপ্লোমার বইটা লাগবেই। ডিপ্লোমার বইয়ের কথাও আমরা বলবো। আর কেউ, আর কারো কোনো কিছু? কালো ভোট করবো বলেন।
মনে হয় না ডিজিটাল বোর্ড বোর্ড হলে সত্যিই ভালো হইতো, এবং এটা আমাদের জন্যও ভালো হইতো। হ্যাঁ, ডিজিটাল বোর্ডের চেষ্টা আমরা করতেছি, চেষ্টা চলমান, হয়তো কোনো এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। আর কিছু? আশা করা যায় যে এইটা বলা মুশকিল, আপনারা থাকতেই পাইতে পারেন, আবার এমনও হইতে পারে আমি থাকতেও পাচ্ছি না, তবে আবার এমনও হইতে পারে যে 2-1 দিনের মধ্যেও 2-1 মাসের মধ্যেও পেয়ে গেছেন। তো এটা আসলে ওই যে ইনশাল্লাহ বলছি, আল্লাহ যখন চাপে তখন হবে। তবে আমাদের এটা প্রস্তাবনায় আছে, আমরা খুব চেষ্টা করতেছি যে একটা ডিজিটাল বোর্ড নিয়ে আসা যায় কিনা। পাশাপাশি আমাদের এই ভিডিও কোয়ালিটিটাকে আরো একটু উন্নত করার চেষ্টা করতেছি, চেষ্টা চলমান, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, গুড, এই যে পছন্দ হইলো কথাটা। হ্যাঁ, এই কথাটাই আসলে, হ্যাঁ, আপনাদের উদ্দেশ্য হচ্ছে শেখা, আর শেখার জন্য ভালো ম্যাটেরিয়ালস, ভালো ভিডিও কোয়ালিটি, ভালো বোর্ড, এগুলোও দরকার আছে। তো আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চতা দেওয়ার, পাশাপাশি আমরা ডিজিটাল বোর্ডে চলে যাব ইনশাল্লাহ, খুব দ্রুতই হয়তো চলে যাব, আমাদের ইচ্ছা আছে। জি, বুঝি নাই। ক্লাস করেন, ক্লাস করলে বুঝতে পারবেন, আমাদের পড়ানোর ধরনটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে পড়াই, কিভাবে। ওই চাইলে আপনি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে একটু ঘুরে আসতে পারেন, দেখতে পারেন, এখানে আমাদের অনেকের ভিডিও দিয়ে আছে, আমার ভিডিও আছে মোটামুটি কম বেশি, তো সবারই কম বেশি আছে। হ্যাঁ, দেখছেন, দেখেই আসছেন, তাহলে তো জানেনি। হ্যাঁ, আমি নিব ইলেকট্রনিক্স, আমি নিব, চিন্তার কোনো কারণ নাই। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আর কিছু? এই এক এক করেই দেখবেন, যার টপিক যখন আসবে সেই আসবে, যার ক্লাস নাই কিছু নাই তাকে আমি কিভাবে নিয়ে আসবো, সে তো ক্লাস নিচ্ছে। আর আমাদের তো হিউজ টিচার, তো আসলে কার সাথে রুটিন মিলবে, আপনাকে কাকে দিব, এটা তো বলা মুশকিল। আমাদের প্রত্যেকটা টপিকের একাধিক ভালো মানের, উন্নত মানের টিচার আছে। তো এখন আমরা তো জানি না আপনাকে কাকে দেবো আর কাকে দেখাবো। তো যে কারণে আসলে রুটিন মিললে নিতে পারে এসি সার্কিট। আর কিছু ভাই? শেষ করি, আমাদের তো শেষ করতে হবে নাকি? ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। তো শেষ পর্যন্ত যারা আমাদের লাইভে, পেজ থেকে লাইভে ছিলেন এবং আমাদের অ্যাপসের, জুম অ্যাপসের মাধ্যমে যুক্ত ছিলেন ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমার সাথে যুক্ত থাকার কারণে। পাশাপাশি আশা করি আপনারা যারা ভর্তি হবেন বা এখনও হননি, হতে ইচ্ছুক, তারা ভর্তি হয়ে যান। আর যারা ভর্তি হবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে অভিনন্দন। আমাদের আবারও যদি আপনার কখনো ইচ্ছা হয়, আরও কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারেন। আর যারা ভর্তি হয়েছেন, আমরা হয়তো খুব তাড়াতাড়ি রুটিন দিয়ে দেবো, আপনাদের রুটিন ক্লাস হয়তো আগামীকাল থেকেও শুরু হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যারা ভর্তি হয়েছেন তারা আর পেছন দিকে না তাকায়ে আমরা যেগুলো বললাম, কোর্স ম্যাটেরিয়ালস, যার কাছে যা যা লাগবে এগুলো কালেক্ট করে নেন, নিয়ে আপনারা বাসায় পড়াশোনার ফুল একটা প্রিপারেশন নিয়ে আসেন, যে আপনি ভালোভাবে পড়াশোনা করে আপনি চাকরি পেতে চান, এরকম একটা প্রিপারেশন মুড নিজের ভেতরে নিয়ে আসেন। নিয়ে এসে কাল থেকেই, যেহেতু কাল থেকে আপনাদের রুটিন ক্লাস শুরু, কাল থেকেই আপনি অ্যাক্টিভ হয়ে যান পুরোপুরি। আর যারা এখনও টানার মধ্যে আছেন, ভর্তি হবেন কি হবেন না, সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনার জন্য ওপেন, আপনি বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় গিয়ে আপনি ক্লাস করে দেখতে পারেন, আপনার যেখানে যেটা ভালো লাগবে আপনি সেখানেই ভর্তি হন। এই টানাই থেকে সময়টা নষ্ট করেন না, আপনার জন্য শুভকামনা থাকলো, এবং সর্বশেষ সকলের জন্য শুভকামনা। এই বলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী রুটিন ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।